গরিব ঘরে মেয়ে দেখে ছেলে বউ আনতে চেয়েছিলেন মুসলিমা। খুব বেশি চাহিদা থাকবে না, মধ্যবিত্ত পরিবারের সীমিত ইনকামে খুশি থাকবে। কিন্তু তেমনটা হলো না। মুসলিমা চেষ্টা করেছিলেন কোনো খুঁত না রাখতে। অসুস্থতা সত্ত্বেও নিজে ঘুরে ঘুরে কেনাকাটা করেছিলেন। তবুও খুঁত বেরোল। কাবিনের সময় কাতানি দিয়েছিলেন কসমেটিক্স, জুতো, ব্যাগ, কয়েক সেট থ্রি পিস। বইয়ের মায়ের শাড়ির পাশাপাশি বইয়ের একটা ছোট ভাইয়ের জন্যও 2 সেট পোশাক কিনে দিয়েছিলেন। মুসলিমার একটা ব্যক্তিগত দুঃখ আছে। তার যখন বিয়ে হয়, নিতান্ত কিশোরী তিনি। একটা বালক ছোট ভাই ছিল। বিয়ের পরে বোনের সাথে বোনের শ্বশুরবাড়ি এসেছিল সে। নতুন আত্মীয়র বাড়ি এলে লোকে নতুন জামা দেওয়ার রেওয়াজ সবখানি আছে। অবস্থাপন্ন কৃষক বাড়ি ছিল। কিন্তু মুসলিমা বালক ভাইকে কিছু দেওয়া হয়নি। ভাইটা তার কিছু বছর পরই মরে গেছে। আক্ষেপ রেখে গিয়েছে বোনের মনে। তারপর সময় বদলেছে। মুসলিমা গিন্নি হয়েছেন, কতজনকেই কত কিছু দিতে পেরেছেন। কিশোরী মুসলিমা ভাইকে কিছু না দিতে পারার সেই কষ্ট বুকে ধরে রেখেছেন। নিজের ছেলের বউকে এরকম কোনো কষ্ট পেতে দেবেন না। বউ তুলে আনতে কাবিনের চাইতে 4 গুণ কেনাকাটা করেছেন। নিজের যত অতৃপ্তি ছিল সব মিটিয়ে নিতে চেষ্টা করেছেন। কোনো খেদ ছিল না। নয়নাকে বেশ পছন্দ মুসলিমার। মুসলিমার মা তফুরা বেগম এই সম্বন্ধ এনেছেন। মুসলিমার বাবার বাড়ি আর নয়নাদের বাড়ির কাছাকাছি। আলফাজ উদ্দিন শুরুতে নিজের শ্বশুরবাড়ির কাছে ছেলের শ্বশুরবাড়ি চাননি। তার ভাইরা বাড়ির একই জায়গায়। তবে নয়নাকে তারও বেশ পছন্দ হয়ে গিয়েছিল। মেয়ের বাবা আর্থিক অবস্থা একটু খারাপ হলেও 2 ছেলে মেয়ে নিয়ে ছিমছাম পরিবার। মুসলিমারও 2 ছেলে, বড় মিঠু, ছোট বাদল। ছোট ছেলে MBA শেষ করে ব্যবসা করে, প্রায়ই বাড়ি ফেরে না। ব্যবসার কাজ সেরে অনেক রাত হয়। অফিসেই থেকে যায়। ঘরের বাইরে 3টে মোটে প্রাণী। কথা বলার মানুষ নেই। কাবিন হয়ে যাওয়ার পর থেকেই নয়নার সাথে টুকটাক কথা হয়। ধীরে ধীরে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিন টিনের ঘরে নষ্ট করেছেন মুসলিমা। কাঠের ছাদ থেকে অনবরত ঘুণ পড়ে। রান্নাঘর, বাথরুম, ঘর থেকে দূরে একই বাড়িতে বউ তুলে আনতে চাননি মুসলিমা। একটু সময় চেয়েছিলেন স্বামী আলফাজ উদ্দিনের পেশনের টাকা আর বাদলের ব্যবসার আয়ে নতুন বাড়ি তোলার কাজ প্রায় শেষ। টাইলস বসানো শেষ, জানালার দরজা বসিয়ে ফিটিংগুলো লাগিয়ে ফেলতে আর মাস 6-এর কাজ বাকি। তখনই নয়নাকে আনতে চেয়েছিলেন। নয়নাকে বলেছিলেন, এই বাড়িতে তোমার কষ্ট হবে। নয়নার তেমনটা মনে হয়নি। ও আন্তরিক হয়ে বলেছিল, আপনাকে দেখার জন্য মন আকুল হয় মা। ভাঙা হোক, পুরনো হোক, আপনি থাকতে পারলে আমিও ওই বাড়িতে থাকতে পারবো। মেঝে দিয়ে বলে ওঠে, বাথরুম কত দূরে? ভাঙা হলেও আমারই তো বাড়ি। আর কোনো সংকোচ থাকল না মুসলিমার। আনুষ্ঠানিক বিয়ের আয়োজন শুরু হলো জোরেশোরে। বিয়ের কেনাকাটা করার সময় প্রায়ই নয়নাকে ভিডিও কলে রাখলেন। বিয়ে মেয়েটার যেন কোনো অপূর্ণতা না থাকে। কসমেটিক ব্র্যান্ড পছন্দ না হওয়াতে বাদলকে দিয়ে ডাবল কেনালেন। মনের মতো করে বউ সাজিয়ে আনবেন। সোনার যে দাম, হাতের কানের আর গলার গহনা সোনায় গড়িয়েছেন। বাকিগুলো আর্টিফিশিয়াল। এখন তো অনেক
ডিজাইনার গহনা পাওয়া যায়, তাই কিনেছে। কাবিনে টিকলি ঝাপটা দিয়েছিলেন, বিয়েতে দিলেন টায়রা। বরযাত্রী বেরিয়ে যাবেন, নয়না ফোন করলো, মা টিকলি তো দেন নাই। আমি পার্লারে বসে আছি। মুসলিমা ক্লান্ত ছিলেন, সাজগোজের অত বাহার ঠিক বোঝেন না। ননদের মেয়েও ছিল কেনাকাটারি সময়ে। ওরা লিস্ট করে, সেই লিস্ট নয়নাকে দিয়ে চেক করিয়ে কেনা হয়েছে সব। সব বললেন, তোমার ঝিনুক আপু কিনেছে, মনে হয় বোঝে নাই। আচ্ছা, আমি আব্বুকে দিয়ে কিনিয়ে এনে পরে নিচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। এখন তো কিনে পাঠাতে গেলে দেরি হয়ে যাবে। বরযাত্রী তো যাচ্ছে কেবল, যেতে যেতে 3-4 ঘন্টা লেগেই যাবে। আপনি আব্বুকে টাকা পাঠিয়ে দিয়েন। মুসলিমা চুপ করে গেলেন। কাউকেই মুখে কিছু বলতে পারেন না তিনি। ঝিনুক বলল, টায়রা পারলে তো আলাদা করে টিকলি লাগে না। মনে হয় লাগে। তোরা যেটা কিনেছিস ওটার মাঝখানে ঝুলতো অল্প, টিকলি দিলে ভালো লাগবে, জবরদস্ত লাগবে। সিম্পল ডিজাইন হলেও ওর টায়রাটা কি সুন্দর। আর টিকলি লাগলে কাবিনেটাই তো পড়তে পারে। থাক, হয়তো নতুন পড়তে চেয়েছে সব। দাম তো বেশি না, আর বাপকে দিয়া আনিয়ে নিছে। বুঝদার আছে মেয়েটা। নতুন কিনে আনার বুদ্ধি যদি হয়েই থাকে, তাহলে ফোন করে কমপ্লেন করা কি দরকার ছিল? আমরা যে ভুল করেছি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। থাক থাক, তোরা যেন কিছু বলিস না আবার। বিয়ের দিনে মেয়েটা মন খারাপ করবে। আজকের দিন আনন্দ করুক। বরযাত্রী চলে গেল, মুসলিমা কাজে লেগে গেলেন। বাসরঘর সাজাতে লোক আসবে। দুটো দুটো মেয়েটে ঘর, একটা তো মিঠু আর নতুন বউকে ছেড়ে দিতেই হবে। আরেকটা ঘরে মেঝেতে বিছানা করতে হবে। বিয়ে উপলক্ষে ননদরাই এসেছে, তাদের ছেলে মেয়েরা এসেছে। তাদেরকে না হয় দেবর ভাসুরদের বাড়িতে রাত কাটানোর ব্যবস্থা করানো যাবে। কিন্তু মুসলিমার বড় বোন দুলাভাই এসেছে ঢাকা থেকে। বোনের ছেলেরা এসেছে, তাদেরকে তো শুতে দিতে হবে। বিছানা ছেড়ে দিয়ে নিজেরা ফ্লোরে থাকা যাবে। ঘরদোর পরিষ্কার করে রাখতে হবে। 7টার দিকে ছোটনদের মেয়ে মিলা ফোন দিল। মানুষ তো বেশি, নয়নার ভাই, মামাতো বোন, নানির বোনও আসতেছে সাথে। মুসলিমার মাথায় বাজ পড়ল। আমি তো নয়নাকে বলেই দিয়েছিলাম বাড়িতে থাকার জায়গা নাই। কি জানি আমার জানানোর দরকার, জানিয়ে দিলাম। এমনিতেও একজনের বেশি বউয়ের সাথে যাই কখনো দেখিনি। তোমাদের তো আবার ঘর নেই। তোমরা কি চলে এসেছো, না রাস্তায় যাও আছে? আগে ফোন দাওনি কেন? আমি ভেবেছি মিঠু ভাই নইলে মামা ফোন করে জানিয়ে দিয়েছে। তবুও আমি দিলাম আবার। মুসলিমা দ্রুত ফোন দিলেন নিজের মাকে। মা, তুমি কি ওদের সাথে আসতেছো? হ্যাঁ, আলফাজ তো বলল বরযাত্রীর সাথে একসাথেই যায়। ওরা রওনা দিয়েছে। আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়ালে আমাকে গাড়িতে তুলে নেবে। রওনা হও নাই যখন থাক, তোমার আর আসার দরকার নেই। দরকার নেই মানে? নয়নার 2 নানি আসতেছে নাকি? তুমিও আসলে আমি শুতে দেব কোথায়? ঘর আছে আমার, তাই বলে আমার নাতি ছেলের বউভাতে থাকবো না? বিয়েতে তো ছিলে, আবার বউভাতে থাকতে হবে কেন? তফুরা বেগম রাগ করেই ফোন রেখে দিলেন। মুসলিমার মায়ের রাগ
ভাঙানোর সময় নেই। তিনি ছুটলেন নতুন বাড়ির দিকে। কাঠের দরজা বানানোর মিস্ত্রি কাজ করছে কয়েকদিন ধরে। মেন দরজাটা লাগিয়ে দিল। ঘর ধুয়ে ফ্লোরে চাদর বিছিয়ে শুতে দেওয়া যাবে কাউকে, কিন্তু কাকে? নতুন আত্মীয়দেরকে, নাকি নিজের বোন দুলাভাইকে? দুলাভাই আজিজুর রহমান আগে কখনো শালীর বাড়িতে আসেনি। ঘর দুয়ার ছিল না, কখনো আনা হয়নি তাকে। এবার ছেলের বিয়ের উপলক্ষে এসেছেন। মিঠু, উকিল বাবাও তিনি। আজিজুর রহমানই ফোন দিলেন। ছোট গিন্নি রান্নাঘরে কি গেছে এখনো? মুসলিমা চিন্তিত হয়ে বলল, কি করব বলেন তো, এত মানুষ থাকবে কোথায়? চিন্তা বাদ দাও, রাতে অনেক মানুষ খাবে, আপ্যায়নের ব্যবস্থা করো। তোমার আপাকে বলো রান্না করতে। আমি আলফাজের সাথে কথা বলেছি, কি করতে হবে ও গিয়ে করবে। তুমি টেনশন নিও না। অসুস্থ হওয়া যাবে না। আমি আর সোহান থেকে গেলাম। বৌভাতের দিন শাশুড়িকে নিয়ে একসাথে যাব। টেনশনে মুসলিমা ভুলে গিয়েছিলেন তার বোনের শ্বশুরবাড়ি একই জায়গায়। আনন্দে কান্না পেয়ে গেল মুসলিমা। গাড়ি থেকে নেমে নয়না যখন বাড়িতে ঢুকলো, মুসলিমার চোখ শান্তি হয়ে গেল। মনের মতন বউ, এমনিতেই সুন্দর মুখ, সেজেগুজে আরো সুন্দর লাগছে। নয়নার সালাম করার আগেই জড়িয়ে ধরল শাশুড়িকে। আম্মু, আমি এসে গেছি। এত মিষ্টি আম্মু ডাকটা জোর জবরদস্তিত ডাক নয়, বুকের ভেতর থেকে ডাকলো যেন। মুসলিমার আনন্দ চোখ মুখ দিয়ে বেয়ে পড়েছে। মিঠুর এত সুন্দর বউ হবে সেটা কতদিন আগেও কল্পনা করেনি তিনি। অনার্স পড়ার সময় মিঠু প্রেম করেছিল পাশের বাড়ির সেজুতির সাথে। সেই মেয়েটিও একই ক্লাসে পড়ে। দেখতে শুনতে ভালোই, কিন্তু বাপ নেই তার। মায়ের সাথে মামার বাড়ি থাকে। ওখানে বিয়ে হলে শ্বশুরবাড়ি হবে না মিঠুর, যত্ন পাবে না। মুসলিমা অনেক বুঝিয়ে ছেলেকে ওই পথ থেকে ফেরাতে পেরেছিলেন। সেজুতি প্রায়ই আসতো মুসলিমার কাছে, মা বলে ডাকতো। মুসলিমের মন গলেনি। সেজুতি খানিকটা বদনাম হয়ে গিয়েছিল সেই সময়। অবশ্য সেই বছরই বিয়ে হয়ে গিয়েছিল পাশের গ্রামে এক কলেজ শিক্ষকের সাথে। অনেক অভিশাপ দিয়ে দিয়েছিল ও। অভিমান করে মিঠু অনার্সটা শেষ করেনি আর। চাকরিও জুটছিল না। ব্যবসা করতে গিয়ে অনেকগুলো টাকা ক্ষতিও করেছিল। তারপর আলফাজ উদ্দিন অনেক ধরাধরি করে সরকারি প্রকল্পে একটা চাকরি ধরিয়ে দিয়েছেন। বেতন ভালোই, কিন্তু সরকারি সুযোগ সুবিধা মেলে না, স্থানীয় নয়। কিছুদিন পরে প্রকল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নেওয়ার ব্যবস্থা আছে। মুসলিমা ভেবেছিলেন নয়নার বাবা হয়তো মেয়ে বিয়ে দেবে না মিঠুর সাথে। ওরা যখন ছেলের বাড়ি ঘর দেখতে এলো, বুক টিপ টিপ করছিল। শহর থেকে অনেকটা ভেতরই এই কদমতলী গ্রামে। পথে আস্তে আস্তে ওরা বিরক্তি হয়েছিল। তারপর আল্লাহর ইচ্ছা ছিল বলে সবাই খুশি খুশি বিয়েতে সম্মতি দিয়েছেন। ততদিনে সবাই দেখে ফেলেছে নয়নাকে, শুধু মুসলিমা বাদে। অসুস্থ শরীর নিয়ে বাপের বাড়িও যান না তিনি। গেলে দেখা হতে পারতো। আজকে মুসলিমা চোখ জুড়িয়ে গেল ছেলের বউ দেখে। নয়নার কপালে চুমু দিয়ে বললেন, আমার ঘরে তো আকাশের চাঁদটা এসে গেছে। পাশের ঘরে বিছানা সুন্দর করে সাজানো হয়েছে। গাঁদা আর গোলাপ দিয়ে হৃদয় চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। নয়নাকে ঘরে তুলতে তুলতে অন্য গাড়িগুলো এসে গেল। রাস্তায় তীব্র যানজট ছিল। সবাই কাহিল হয়ে গেছে। বাড়ি থেকে ব্যাগপত্র সব নেমে গেল।
ঝিনুক রান্নাঘরে এসে দাঁড়ালো, বলল, আমরা গেলাম, মামার দেশ 10 কেজি মিষ্টি নিয়েছে। মিষ্টি ঘরে সবচেয়ে দামি মিষ্টি নিয়েছে। দই নিয়েছে, আপেল, কমলা, আঙ্গুর নিয়েছে। মিঠু ভাইয়া আবার আলাদা করে বড় এক বক্স ক্যাডবেরি চকলেট নিয়েছে, আর মেয়ের বাড়ি থেকে ফিরতি মিষ্টি কিছু পাঠিয়েছে। মুসলিমা হাসলেন, গরিব মানুষ ওরা। থাকুক, তোর মামা অনেক মিষ্টি এনেছে, ফ্রিজে আছে, তুই গিয়ে খা, যত ইচ্ছা খেয়ে শেষ করে ফেল। ঝিনুকে হতাশ দেখালো, গরিব বলে সব কিছুতেই পাশ হয়ে যাবে। আমাদের এইদিকে তো নিয়ম আছে, বউয়ের সাথে মিষ্টি দিয়ে দিতে হয়। কেউ বরের বাড়ি থেকে যে মিষ্টি আসে তার থেকেই কিছু দিয়ে দেয়। যে পারে সে বাজার থেকে আরো কিছু কিনে দেয়। আমরা যা নিলাম তার থেকে 2টো প্যাকেট তুলে দিতে তো গরিব বড়লোক লাগতো না। ঝিনুক রেগে গেছে, বুঝতে পেরে মুসলিমার ঠাট্টা করার চেষ্টা করলেন। আচ্ছা, যা, তোর মামাকে বলবো ওই মিষ্টি ঘরে সবচেয়ে দামি মিষ্টি তোকে আনায়ে দিতে। ওই মিষ্টি দেয় নাই বলেই তো রাগ হচ্ছে। মুসলিমার বড় বোন মুমিনা রান্না তদারকি করেছিলেন, জানতে চাইলেন খাবার কি দিয়েছে। ঝিনুক খাবারগুলো এনে নেড়েচেড়ে দেখতে দেখতে মুখ বাঁকালো। এত বড় একটা হাঁড়ি, তার নিচে এই কয়েকটা পোলাও আর এক পাতিলের সেরকম তলায় পড়ে থাকা মাংস, আর ডাল ভরে দিয়েছে এক বক্স। আগে জানলে ছুঁড়ে ফেলে দিয়ে আসতাম। মুমিনার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নয়নাদের বাড়ি একই উপজেলায়। সেটা জেনেই ঝিনুক খোঁচা করে বলল, আন্টি, তোমাদের ওই দিকের মানুষ কি এরকম হাঁপাতে আর ছোটলোক সব, নাকি আমার মামাকে সরল পেয়ে তোমরা শাশুড়ি বউ সবাই মিলে তাকে ভাঙিয়ে নিচ্ছ? মুমিনা উত্তর দিলেন না, হাসলেন। তার হয়েছে মুসিবত। একদিকে নয়নার ভাগ্য বউ, আরেকদিকে ঝিনুক মিলা। ওরা মুসলিমার ননদের মেয়ে। কারোর সম্পর্কে কিছুই বলা যায় না, কাউকে কিছু বলতেও মানাও করা যায় না। বিড়বিড় করে বললেন, আমি তো ভেবেছিলাম যা রান্না করেছি আর ওদের বাড়ি থেকে যে খাবার পাঠাবে তাই দিয়ে মেহমানদের আপ্যায়ন হয়ে যাবে। এখন এতগুলো মানুষকে কি খেতে দেবে? মুসলিমা বললেন, দুপুরে মাংস পোলাও খেয়ে এসেছে সবাই। এখন ইলিশ মাছের দোপোয়াজা করেছি, আর বাঁধাকপি ঘনট করেছি। কুচো চিংড়ি দিয়ে সাথে ডিম ভাজি করে ফেলি। মেহমানদের সামনে নয়নাদের বাড়ির গোশত দেবে। গোশত তোর জন্যই দিয়েছে, থাকুক। আমি কি অন্য মানুষের রান্না খাই নাকি? মেহমানরা খাক। ঝিনুক ঘর থেকে ঘুরে এলো, হাতে র্যাপিং পেপারের মোড়া একটা বাক্স, একটা গোলাপ স্কচটেপ দিতে সেটার সাথে আটা। বলল, বাদল ভাইয়া দিয়ে গেল। মিঠু ভাই নাকি বউকে উপহার দেবে, কিনে রেখেছিল, দেখাতে বলল তোমাকে। একজোড়া নূপুর। মুসলিমা খুশি হয়ে বললেন, সুন্দর ডিজাইন তো। বাদল এরকম সব কিছুর খেয়াল রাখে। ভাবিকে ওর খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব ভালো পছন্দ। তুমি খুঁতখুঁত করা পরিষ্কার মানুষ বলে আমরা তো ভয়ে তোমার বাড়িতে আসি না। ওইদিকে দেখো, আমার ছেলে বউ শাড়ি ছায়া খুলে সেভাবে ফেলে রেখে দিয়েছে। ঘরে এত মানুষ, মামা আছে, মিঠু ভাইয়ের, বাদল ভাইয়ের বন্ধুরা ঘুরছে। ঘরের মাঝখানে চেয়ারের ওপর শাড়ি ব্রাকিস হয়ে আছে, আর সে দিব্য গল্প করছে। বাপের একটা মেয়ে আহ্লাদি, কাজ করতে শেখেনি। আমি শিখিয়ে দেব, তোরা শিখিয়ে দিবি। খেয়ে
তো আর কাজ পায়নি। ঝিনুক মুখ বাঁকিয়ে চলে গেল। মুসলিমা বললেন, গ্রামের মেয়েরা অনেক বেশি কুচুটে হয়, তাই না আপা? ঝিনুক ছোট মানুষ, কিন্তু কেমন প্যাঁচ লাগাতে চায়। নয়না শহরে মানুষ হয়েছে, এত প্যাঁচ ঘোষ নেই ওর মধ্যে। আমার মতোই বোকাশোকা। মুমিনা মাথা নেড়ে সায় দিলেন। ঝিনুক একটু বেশি পাকা, কিন্তু নয়না তো এত ছোটও না। ওর সাথে দুই নানি এসেছেন, তারাও কি শাড়িটা একপাশে সরিয়ে রাখতে বলতে পারছে না। আস্তে আস্তে করবে, আজকে প্রথম দিন তো। যাই, আমি শাড়িটা গুছিয়ে রেখে আসি, তুমি ভাতটা দেখো। মুমিনা বোনের হাত ধরে ফেললেন। কিছু জিনিস শুরু থেকেই শেখাতে হয়। থাকুক, শাড়িটা ওরকম দেখি কখন গোছাইও। নয়না গোসল করে চুল শুকিয়ে রান্নাঘরে চলে এসেছে। উত্তেজিত হাসি খুশি মুখটা। বলল, আম্মু, কোনো কাজ করে কোনো কাজ করে দিতে হবে। আমি রান্না করি না মা, তোমার বাড়ি তুমি তো করবা সব। আজকে না, সবার সাথে গিয়ে বসো। একটু সাজগোজ করো, সাজতে ভালো লাগে না আম্মু? আচ্ছা, যা ভালো লাগে সেটা করো। তোমার কি খিদে লেগেছে? লাগারই কথা, ভাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। একটা মাগি করে দেব। তুমি তো পছন্দ করো। নয়না অনেকটা লম্বা, নিচু হয়ে শাশুড়ির গলা জড়িয়ে ধরে বলল, না আম্মু, সবার সাথে একসাথেই খাবো। আমার রাস্তায় বমি হয়েছে, অনেক দূরে পথ তো। আমি তো গাড়িতে বসেই অস্থির হয়ে বারবার জিজ্ঞাসা করেছি, আর কত দূর? আর কত দূর? জ্যাম ছিল বলে বেশি দেরি হয়েছে। কয়েকবার আসা যাওয়া করলে দেখবা এত লম্বা রাস্তা মনে হবে না। আম্মু, আপনার বাপের বাড়িও তো একই জায়গায়, এত দূর এরকম গ্রামে এসে আপনি কি করে অ্যাডজাস্ট করেছেন? গোসল করতে গিয়েও তো আমি ভয়ে শেষ। এইখানে ছায়া ছায়া, ওইখানে কে যেন দাঁড়িয়ে। ওরে বাবা, রাতের বেলা এরকম লাগছে। সকালে দেখবা অনেক সুন্দর, আশপাশে সব তোমার শ্বশুরের জায়গায়। কত কত গাছ আছে, তেঁতুল ধরেছে, পেয়ারা পেকে আছে। যা ইচ্ছা গাছ থেকে পেড়ে খেও। ডাব পাড়তেও লোক আসতে বলে দিয়েছে। মুমিনরা ছেলের সোহাগ ফোন করেছে। মুমিনেরা ঢাকায় থাকেন, ওসব ছাড়া দেশের বাড়িতে যাওয়া হয় না। এখন হঠাৎ গিয়ে বিপদে পড়ে গেছে। মুমিনীরা বললেন, তোমার চাচেরা কেউ বাড়ি নেই। বড় চাচি গেছে বড় আপা বাড়ি, মেজো চাচি অসুস্থ, ছোট চাচি বলেছে খাবার নিয়ে আসতে। ওদেরও রাতে কোথাও দাওয়াত আছে। রান্না করেনি, আমাদের জন্য রান্না করে দিয়ে যাবে। আব্বু বলেছে শুধু ভর্তা ভাত করে দিয়ে যেতে, পেঁয়াজ মরিচ দিয়ে গেলে আমরা ভর্তা করে খাবো। ফোন রাখার পরে নয়না বলল, আমার মা মনে হয় জানে না খালু এখানে থেকে থেকে গেছে। মাকে ফোন করে দেই, খাবার দিয়ে আসুক। মুমিনিনা মানা করলেন, না থাকুক, ফোন করো না, ওরা ব্যবস্থা করে নেবে। আচ্ছা। নয়না ঘরে চলে গেল। মুমিনিনা বলছেন, নয়নার বাবাই তোর দুলাভাইদের গাড়ি ডেকে দিয়েছিল। খাবার দেওয়ার ইচ্ছা থাকলে তখনই দিতে পারতো, যা দেয়নি বলে কয়ে চেঁচিয়ে চেয়ে চিনতে খাওয়ার দরকার নেই। মুসলিমা অজু করে এসে বললেন, আমি নামাজ পড়ব, পরে ঘুম এসে গেলে নামাজের শুধু ভুল হবে। আপনি কি ওদের ভাত দিয়ে দেবেন, নাকি আমি দিয়ে যাব? তুই নামাজে যা, আমি মিলাকে ডেকে ভাত দিচ্ছি। সারাদিনের ঝক্কিতে মুমিনার পা টনটন করছে। মিলা ঝিনুককে সাথে নিয়ে খাবার পরিবেশন করে দিল। মাটিতে মাংস ঢেলে নিয়ে
এসে মিলা বলল, আসলে তো গোছ একদম কম। ওরাই তো 4 জন এসেছে, নয়নার একজন মাংস, গোসল, মিলা 7 টুকরো বলল, এ কিভাবে দেবে? মাথা পিছু 2 পিসও তো হবে না। আমাদের ভুল হয়েছে, নয়নাদের বাড়ি থেকে খাবার আসবে সে আশায় না থেকে অন্তত একটা মুরগি রান্না করাই উচিত ছিল। খাবার তো বিয়ে বাড়ি থেকে পাঠায়নি, মনে হয় ওদের কম পড়েছিল খাবারে। মিলা কাঁধ নাচালো, আমি জানি না। বিয়েবাড়ি খাবার পাঠাতে হবে, এটা বিয়ের একটা নিয়মের মধ্যেই পড়ে। আমাদের এদিকে পাতিলের আগের তরকারি বিয়েবাড়ির নামই বাড়া হয়। বিয়েতে ছেলের মা যায় না, তাই তার খাবার আলাদা করে রাখা হয়। তারপর সবাই খায়। আর কম পড়াটা কারণ হলো একেবারে না দিতে। 7 টুকরা মাংস এত বড় একটা পাতিলে দেওয়াটা আমি আসলে সরলভাবে নিতে পারছি না। এই ঝোলের সমুদ্র দেখে হাসিও পাচ্ছে। আন্টি, আমার মামা, মামি দুজনই একটু বেশি ভালো। এজন্যই সবাই পেয়ে বসে। দেখলাম তো এই বিয়ে শুরু থেকে কাবিনের সময়ও নানি দাদির শাড়ি নিয়ে গেছে। মিঠু ভাইয়ের দাদি নেই, নানি তো আছে। নয়নার লেগেছে তার শাড়ি কই, দেয়নি না। আমি এতক্ষণ লাগেজ থেকে বের করে এয়ারড্রপে সব গুছিয়ে দিলাম তো। ঘরের পরার জামাকাপড় বের করে দিলাম। সব আমাদের দেওয়া সালোয়ার কামিজ। বাবার বাসা থেকে একটা সুতাও আনা নাই। বিয়ের আগে কি ও ল্যাংটা থাকতো? ওরা দেওয়ার বেলায় গরিব মানুষ, নেওয়ার বেলায় তো ছাড় নেই। ওর মায়ের জন্য শাড়ি নিয়েছিলাম, তখন বলল ওর চাচিদের জন্য শাড়ি না দিলে ওর মা নাকি এই শাড়ি নিতে পারবে না, শুনেছিলাম। নয়নের বাবাও ওর দাদির এক ছেলে, এক এখন চাচিরা এসে গেল কোথা থেকে? আসলে আমার মামার টাকায় শো অফ করেছে। 6 চাচির শাড়ি কিনতে হয়েছে মামাকে। তা মিঠু ভাইয়ের চাচি ফুপু নেই, তাদের শাড়ি কোথায়? আমি বলতে চেয়েছি, তখন মামি আমাকে কিছু বলতে দেয়নি। তোমাদের তো অনেক আছে, মামা কোটিপতি নন। সাদাসিধা মধ্যবিত্ত মানুষ, এতদিন পরে এসে বাড়ি বানাতে পারছেন, সেটাও কথা নয়। এইসব দেওয়া নেওয়ার নিয়ম যদি মানবেনি, উভয় পক্ষেরটাই মানা উচিত। চাচাতো চাচি, মামাতো চাচিদের জন্য আমরা শাড়ি কিনেছি। ওরা তো মিঠু ভাইয়ের হলুদে দুলাভাইয়ের লুঙ্গি গামছা দিল না। নয়নার আব্বা আমাকে ফোন করে বলেছে, দুলাভাই তো নেই। কেন? আমার বর নেই, আপনার মেয়ের জামাই নেই। নিজেদেরটা ঠিকই 16 আনা, মেঝো মামিকে তো বলা যায় না এসব। ভাবে আমরা প্যাঁচ লাগাচ্ছি, কিন্তু আমরা কয়েকদিন বিয়েবাড়ি আনন্দ শেষ তো আমারও চলে যাবে। এই বডি আর বিয়েবাড়ি নিয়ে এদেরই বাস করতে হবে। থাক, যা হয়েছে তুমি খাবার দিয়ে দাও। মিলা একটু থামল, বলা ঠিক হবে কিনা ভাবল। দ্বিগুণ নিয়েই বলল, ঝিনুক একটু আগে কান্না করে ফেলেছে, বলেছে আর কিছু বলবে না, কোনো দোষ ধরবে না ও। ওর মুখ ফসকা, যা মুখে আসে বলে ফেলে। আসলে এই ছোট মার কাছে সবসময়ই আমরা আদর আবদার পেয়েছি, তাই যা দেখছি মুখে এসে যাচ্ছে। অনেক কথাই কিন্তু মামি ভালোভাবে নিচ্ছে না আমাদের কথা। আপনি মামির বোন, আপনার কথা হয়তো বিশ্বাস করবে। আন্টি, আপনি সেটাই জানেন যেটা আমি আপনাকে জানাই। আর মামি চোখে দেখেও অনেক কিছু বোঝে না। তার জীবনটা ঘর রান্নাঘরে আটকা, দুনিয়ার কোথাও সে যায় না।
মানুষের মন পড়তে পারে না। আমারই কত চালাকি করি, সে কিছু করতে পারে না। করবে বলবেন, এত দেওয়া থোয়া খাওয়া শুনতে খারাপ লাগে। ছোট ছোট লোকই শোনায়, কিন্তু ওই পক্ষে যদি শুধু নেওয়া আর খাওয়াটাই বোঝে। আমারও তো সেটাই বলবো, আমরাও তো সেটাই বলবো। এই বিয়ের কেনাকাটা শুরু থেকে আসি তো, মামা যা দিয়েছে ওরা যদি তাতে খুশি থাকতো, আমরা ওদের কম দেওয়া না নেওয়া দেওয়া নিয়ে কিছু বলতাম না। কিন্তু ওদের চাহিদা শুধু বাড়ে। আন্টি বিনিময় তো শুধু টাকা দিয়ে, জিনিস দিয়ে হয় না। আন্তরিকতা ভালোবাসাও দেওয়া যায়, ওদের মধ্যে এটাও দেখিনি। ওরা যে কি যেন একটা পেয়েছে ভাব, আলাদিনের চোরাগের মতো। ঘষে ঘষে ছাল চামড়া তুলে ফেলতে চাইছে। আমার শাশুড়ি বলেন, জিভ নিয়ন্ত্রণে না রাখলে শুধু বাড়ে, বাড়তে বাড়তে সবকিছু খেয়ে ফেলে। মিলার মিলার কথাগুলো মুমিনা একদম ফেলে দিতে পারলেন না, আবার পুরোপুরি মেনেও নিতে পারলেন না। বিম্মিত মুখে বসে থাকলেন। নয়না সবার সাথে খেতে বসলো না, ও মিঠুর সাথে খাবে জানিয়ে দিল। মিঠু খাওয়া সময় ননদকে নয়নাকে মুখে তুলে খাইয়ে দিল। স্বামী স্ত্রীর মহাব্বত খারাপ জিনিস নয়, কিন্তু ঘর বাড়ি, আত্মীয় অনাত্মীয় সবার সামনে নতুন দম্পতির এতখানি অন্তরঙ্গা খানিকটা দৃষ্টিকটুই লাগলো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই পরবর্তী পর্ব দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।